সকালে শক্তিশালী ভূমিকম্পে এ পর্যন্ত ৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে রাজধানীর বংশালের কসাইটুলিতে ৫ তলার ভবনের রেলিং ভেঙে পড়ে ৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন হলেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ৫২ ব্যাচের শিক্ষার্থী রাফিউল ইসলাম। তিনি কসাইটুলিতে পরিবারসহ থাকতেন। বংশাল থানার ওসি বিষয়টি নিশ্চিত করেছেন। আর নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভূমিকম্পে রাস্তার পাশের দেয়াল ধসে ১ বছরের শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন শিশুটির মা। বিষয়টি নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম। এদিকে ভূমিকম্পে ঢাকা কলেজের হলের এক ছাত্র আহত হয়েছেন। আহত শিক্ষার্থীর নাম আহসান। খিলগাঁও নির্মাণাধীন ভবন থেকে একটি ইট পড়ে এক পথচারী আহত হয়েছেন। এছাড়াও কাফরুল, মিরপুর, খিলগাঁও, তেজগাঁও, বাড্ডা সহ বিভিন্ন এলাকার ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ফাটল দেখা দেওয়ার পাশাপাশি কিছু ভবন হেলে পড়ার খবর পাওয়া গেছে। ভূমিকম্পের তীব্রতায় রাজধানী সহ সারা দেশে আতঙ্ক বিরাজ করছে। ভূমিকম্প পরবর্তী পরিস্থিতির খবর জানবো আমরা আমাদের সহকর্মীদের কাছ থেকে। রাজধানীর পুরান ঢাকা এলাকায় আছেন সহকর্মী আনোয়ার সাদাত নূর। আনোয়ার সাদাত, আপনি যে এলাকাতে আছেন এই এলাকাতে ৩ জন নিহতের ঘটনা ঘটেছে, এখন কি পরিস্থিতি দেখছেন? আর এর মধ্যে নিহতের মধ্যে একজন মেডিকেল কলেজের শিক্ষার্থী, তার পরিবারের সদস্যরা কি বলছেন? আরমানি টোলার যে কসাইটুলি এলাকা, সেই এলাকাতে আছি এই মুহূর্তে। সেখানে কিছুক্ষণ আগে ভূমিকম্পের প্রভাবে ৩ জন নিহত হয়েছেন, ৩ জনের মারা যাওয়ার মতো ঘটনা ঘটেছেন এবং ৬ জন এ ঘটনায় আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এ ঘটনায় কিন্তু এই পুরান ঢাকার যে কসাইটুলি এলাকা এবং এমনকি এই ঘটনা ছড়িয়ে পড়াতে পুরো পুরান ঢাকা এলাকা জুড়েই বলা যায় যে একটি শোক এবং আতঙ্কের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। যে ঘোড়াশালে যেই ভূমিকম্পের উৎপত্তি স্থল, মাত্র ৫.৯ মাত্রার যে ভূমিকম্প, সেই ভূমিকম্পে এই গলির একটি ভবনের যে রেলিং বলা যায়, মানে ছাদে নিরাপত্তার স্বার্থে সিমেন্ট এবং ইট রড দিয়ে তৈরি একটি ওয়াল তৈরি করা হয়েছিল রেলিং। সেই রেলিংয়ের উপরের অংশ, কয়েকটি ইট সহ সে রেলিংয়ের অংশের কিছু অংশ ভেঙে পড়ে ভূমিকম্পের সময় এই রাস্তার উপরে। সে সময় ৩ জন মানে পথচারীদের আনাগোনা ছিল। এর মধ্যে ৩ জন পথচারী সেখানে গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দারা তাদেরকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে হাসপাতালে পাঠান। তবে স্থানীয়দের দাবি যে যখন তারা উদ্ধার করেন সেখানে ২ জনই ঘটনাস্থলে মারা যান। পরবর্তীতে তাদেরকে হাসপাতালে পাঠানো হয় এবং চিকিৎসক ঘটনায় আরো ৬ জন আহত হয়ে বিভিন্ন হাসপাতালে তারা ভর্তি রয়েছেন, চিকিৎসা নিচ্ছেন। এই ঘটনায় পুরান ঢাকার যারা বাসিন্দা, স্থানীয় বাসিন্দা, তাদের মধ্যে কিন্তু আতঙ্ক খেয়াল করা যাচ্ছেন। তারা শঙ্কা প্রকাশ করছেন যে এ ধরনের ভূমিকম্প ঢাকার পার্শ্ববর্তী এলাকা যেখানে উৎপত্তিস্থল, সেখানে কার ভূমিকম্পের কারণে যদি এরকম পরিস্থিতি তৈরি হয়, ৩ জন নিহতের মতো ঘটনা ঘটে, তাহলে ঢাকার মধ্যে যদি ছোট বড় কোনো ধরনের ভূমিকম্প কখনো সৃষ্ট হয়, সেটা ঢাকাবাসীর জন্য অবশ্যই দুর্ভোগ এবং বড় একটি শোক বা দুর্ভোগের কারণ হয়ে দাঁড়াবে বলে তারা শঙ্কা করছেন। বিশেষ করে যে পুরান ঢাকার মতো জনবহুল এলাকা, যেখানে বাড়ির মধ্যে বাড়ি কিংবা একটি ভবনের সাথে আরেকটি ভবন লাগোয়া, এবং যেখানে কোনো ধরনের নকশা কিংবা রাজুকের যে বিধিমালা সেগুলা পুরোপুরিভাবে মেনটেন করা হয় না, এই সমস্ত এলাকার জন্য কিন্তু সেই ঝুঁকিটা এবং শঙ্কাটা আরও কয়েক গুণ বেড়ে যায়। শুধু রাজধানীর পুরান ঢাকা না, এছাড়াও কিন্তু ঢাকার বিভিন্ন এলাকায় এই ছোট বড় ধরনের দুর্ঘটনার খবর পাওয়া গেছে ভূমিকম্পের পরপরই। এছাড়া রাজধানীর পড়ার অভিযোগ পাওয়া গেছে। এছাড়া রাজধানীর উত্তরা, মিরপুর, বাড্ডার বিভিন্ন জায়গায়ও কিন্তু ভবনে ফাটল এবং হেলে পড়ার মতো ঘটনা ঘটেছে। এই ভূমিকম্পটি শুক্রবার সকাল 10টা 38 সময়ের দিকে ঘটে থাকে। শুক্রবার সাধারণত রাজধানী জুড়েই কিন্তু একটা ছুটির
মধ্যেই কিন্তু এই ধরনের ভূমিকম্প নগরবাসীর মধ্যে খেয়াল করা যায়, এর মধ্যেই কিন্তু এই ধরনের ভূমিকম্প নগরবাসীকে বেশ নাড়া দিয়েছে। যতটা না নাড়া দিয়েছে তার চেয়ে আতঙ্কিত করেছে বেশি, এবং তুলেছে অনেকগুলো প্রশ্ন। নগরবিদরা বলছেন যে রাজধানীর যে ভাবে ভবনগুলোকে নির্মাণ করা হয়েছে এর 94%ই যেগুলো নিয়ম মানেনি, সেই নিয়মের ব্যত্যয় করার কারণে কিন্তু এই ধরনের শঙ্কা বা ঝুঁকি আরো বড় আকারে দেখা দিচ্ছে, এবং প্রশ্ন তুলছে যদি সত্যি কখনো ঢাকার মধ্যবর্তী বা ঢাকাকে কেন্দ্র করে অনর সাদাত, বড় আপনি কোনো আমাদের ধরনের- সাথেই থাকুন। আরেক সহকর্মী আদিলুর রহমান আছেন বাড্ডা এলাকায়। আদিল, আপনি যে এলাকাতে আছেন এই এলাকায় ভূমিকম্প পরিস্থিতি কি দেখছেন? একটি ভবন হেলে পড়ার ঘটনা এর আগের সংবাদে আপনি দেখাচ্ছিলেন, সেখানে এখন কি পরিস্থিতি? আর এই বাড্ডা রামপুর এলাকাতে এরকম আর কোনো ঘটনা ঘটেছে কিনা? শরীফ, আমি বাড্ডা থেকে ফিরে রামপুরার যে বিভিন্ন এলাকাগুলো আছে সেই এলাকাগুলোতে ঘুরছি যে কোন এলাকাতে আসলে কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। শরীফ, একটি বিষয় আপনি আসলে জানেন যে ভূমিকম্পের বড় বড় যে ভূমিকম্প বা শক্তিশালী যে ভূমিকম্পগুলো হয়, ভূমিকম্পের প্রথম যে ধাক্কা তারপরে আফটার শক বলে একটা বিষয় আছে, যেটি পরবর্তীতে আবার ক্ষয়ক্ষতির মুখে পড়তে হয়। নগরবাসী এই মুহূর্তে আফটার শকের ভয়ে আছে যে এরকম ধরনের কোনো ঘটনা ঘটবে কিনা। আপনি নেপালের ভূমিকম্পের ক্ষেত্রে দেখে থাকবেন বা অন্যান্য ভূমিকম্পের গুলোর ক্ষেত্রে দেখে থাকবেন। এখন নগরবাসীর মনে আসলে আতঙ্ক, এরকম কোনো ধরনের কোনো ব্যাপার বা আফটার শক হবে কিনা। তার কারণ হচ্ছে আজকে ছুটির দিন, এই ছুটির দিনের সকালবেলাটা নগরবাসী বেশ আতঙ্কের মধ্য দিয়ে পার করলো, এবং এখনো যে নগরবাসীর মধ্যে আতঙ্ক কেটেছে বিষয়টা তা নয়। এর আগে যে ধরনের ভূমিকম্পগুলো হয়েছে সেই ভূমিকম্পগুলোতে স্বল্প মাত্রার একটাই কাঁপুনি দিয়েছে, খুব একটা বেশি বা ক্ষয়ক্ষতি হয়নি বা আতঙ্কিত হয়নি। কিন্তু আজকের বিষয় যেটি হয়েছে, যখন মানুষ দেখতে পাচ্ছে যে একই সঙ্গে তার ভবনটি নড়ছে, তার বাসার মধ্যে দেয়ালের যে টেলিভিশনটি আছে সেটি আসলে নিচে পড়ে গিয়েছে, বা টেবিলের উপরে যে বাসনগুলো রাখা আছে সেগুলো পড়ে যাচ্ছে, এরকম অবস্থা যখন দেখেন তখন আসলে নগরবাসীর মধ্যে বেশ আতঙ্ক তৈরি হয়। এটি হয়েছে, এবং আতঙ্কিত হয়ে নগরবাসী রাস্তায় বেরিয়ে গিয়েছিলেন। আমি এই মুহূর্তে আছি রামপুরার, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে একটি ভবনে, এই ভবনটির বেশি ক্ষতিগ্রস্ত হয়নি, তবে ভবনটির বাইরের দেয়ালে যে টাইলসগুলো ছিল সেই টাইলসগুলোতে আপনি দেখতে পাচ্ছেন। ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি বাড্ডা এলাকা থেকে জানাচ্ছিলেন সহকর্মী আদিলুর রহমান।